আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন নোমান, আছেন? হ্যাঁ ভালো আছি রে। যেটা হচ্ছে আমি কলেজ বন্ধ থাকলে আমার অলস হয়ে যায়, আমি জানি না কেন আমার কোনো কাজ করতে ভালো লাগে না। ঠিক আছে, শুধু ক্লাস নেই আর জন্য রেকর্ড গুলা সবগুলো আমি আপলোড করে রাখছি তোদের জন্য। আরেকটা গ্রুপের আছে, কোনোটারই দেওয়া হচ্ছে না, আমি জানি না কেন। ক্লাস নেওয়ার সাথে সাথে আমি ল্যাপটপ বন্ধ করে রেখে দিই আর কোনো কাজ দিয়ে দিব। আমার খোঁচাইতে থাকবি, বুঝছিস? যত না খোঁচাইলে আমি করবো না। আমি আসলে কলেজ বন্ধ থাকলে অনেক অলস হয়ে যাই, কোনো কাজ করতে ইচ্ছা করে না। সব রেকর্ড রেডি করা আছে, আমার আপলোড করাও আছে, গুগল ড্রাইভে আপলোড করে রাখছি, বাট আপনাদের যে দিব এটা দেওয়া হচ্ছে না। একটু আবার একটু নক করিস। আচ্ছা, ওকে। তারপর তো ঝামেলা হয়েছে আপনাদের ক্লাস নিয়ে। আপনাদের ক্লাসের টাইমটা আমি ভুলে ফার্স্ট ইয়ারের টাইম দিয়ে ফেলছি। আমি জানি না, আমার মনে হচ্ছিল যে সব সেকেন্ড ইয়ার তো অফ, আমার সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস নাই। বাট এই আপনাদের কারণে ক্লাস ম্যাম অফলাইন করে দেন। অফলাইনে তো আসিস না, দিছিলাম তো অফলাইন। আসবো তো, এখন তো বাসায়, কারণ খুলে অনলাইন দিলে আবার। হোক, হয়ে যাবে তো, এক সপ্তাহ পরে বোধহয় তো সব খুলে যাবে। কিন্তু তাহলে কিন্তু টাইমিং চেঞ্জ খুলে হবে, দিবে। আপনাকে আর ওই ফ্রাইডে স্যাটারডে টাইমটা দিতে পারবো না। ম্যাম আমাদের তো ফ্রাইডে আর টিউসডে ছিল, ফ্রাইডে স্যাটারডে, তাই না নোমান? স্যাটারডে টিউসডে ছিল। কি বলিস তুই? আচ্ছা স্যাটারডে টুইসডে? আচ্ছা, স্যাটারডে সরি সরি। টুইসডে ছিল, কিন্তু এখন বোধহয় স্যাটারডে টাইমটা দিতে পারবো না আপনাদের আমি। ঠিক আছে, কারণ যেটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের ওই যে ফ্রাইডে স্যাটারডে ওরা ডিমান্ড করতেছিল, ওদের দিয়ে দিছে, অসুবিধা নাই। তোমাদের কলেজ খুলুক, রুটিন হবে তো, এমনিতেও নতুন রুটিন হবে, কারণ মার্চ থেকে নতুন ফার্স্ট ইয়ার চলে আসছে, তোমাদের রুটিনও চেঞ্জ হবে। তো অফলাইন ক্লাসটা মার্চ থেকে আমরা আবার স্টার্ট করবো। ঠিক আছে, যে যাই ম্যাম কজন। আপনি তো খালি ফার্স্ট ইয়ার দেরই দেখলেন, সেকেন্ড ইয়ার একদম আমাদের ভুলেই গেলেন। আরে বাবা, এই কথাটা ভুল কথা, ফার্স্ট ইয়ারে দেখি না। জিনিসটা হচ্ছে যে ফার্স্ট ইয়াররা সব নতুন আসছে তো এটা গুছাতে হচ্ছে আমার। আর এটা ঠিক, আমি সরি বলি রে বাবা, আমি না, এটা মাথায় ছিল না যে তোমার বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস আছে, আসলেই ছিল না। আমি কেন জানি না, তো মাথাতে একদম ছুটে গেছে। ঠিক আছে, অন্য রোববারটা মনে আছে, রবিবারটা আমি কাউরে দিই নাই, তোমাদের টাইমটা তোমাদেরই আছে। কলেজেই আসলো না আর পড়া শুরু করে দিছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার তো পড়াশোনা, কারণ তোরা শুধু আগে শুরু করছিস, তোর আগে না, তোরা দেরিতে আসছে, আমার ওই ব্যাচটা আগে আসছিল। আরেকটা যে ব্যাচ ছিল ওরা তো কলেজের আগে আসছে, ওই জন্য আগে সিলেবাস শেষ হয়েছে। ওরা আসছে, ওরা তো ডিসেম্বর থেকে পড়তে যাচ্ছে, আমি জানুয়ারিতে টাইম দিয়েছি, জানুয়ারিতেও না, জানুয়ারির মিডলের থেকে টাইম দিছি। তো যেটা হচ্ছে যে হ্যাঁ, এটা হয়ে গেছে। আর তারপরেও যেটা কাহিনী হচ্ছে, তো এক সপ্তাহ পর আবার অফলাইনে নিয়ে যাব। আমি তো ফার্স্ট ইয়ারটা অনলাইনে পড়াবো না, ফার্স্ট ইয়ার পুরোটাই অফলাইন। সো এই সপ্তাহটাই যদি 20 তারিখ থেকে অফলাইন হয়ে যায়, নেক্সট উইক থেকে ওরাও অফলাইনে চলে যাবে। সো আপনাদের টাইম আবার খালি হয়ে যাচ্ছে, ওই টাইমটা থাকবে। সব ব্যাচ অফলাইন, অনলাইন লাগবে না। ভর্তি হয়েছে, ও কোন জায়গায়, ও কোথা থেকে ক্লাস করে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে মাত্র একটু। ওদের ক্লাসই ছিল, ওদের ক্লাসে 9টা থেকে ছিল। এখন যেটা হচ্ছে কি বাবা, যেটা হয়তো আমরাও দেখো, অনলাইনে ক্লাসটা করতে চায় না বাচ্চারা। এখন তোমাদের ক্লাসে অনলাইনে দেখো, প্রথম থেকে যে এরকম স্টুডেন্ট, এখন তো তোমার ইন্টারেস্টেড না, যখন থেকে অফলাইন হয়ে গেছে, অফলাইনে। তো ও আজকে আমার বলছিল তোমার এই, তো আমি বললাম যে যদি 3-4জন স্টুডেন্ট নিয়ে তো আসলে অনলাইন ক্লাস করা যায় না। ওদের জিজ্ঞেস করলাম, সবাই অফলাইন যাচ্ছে, অনলাইন কেউ যাচ্ছে না। তার তো সব তো ঢাকার, তো দেখা যাচ্ছে যে ওর একজনের জন্য তো সম্ভব না। আমি বলছি এই মাসটা করো, দেখা যাক, ডিসিশনটা হোক। ঠিক আছে, এরপরে আর এই মাসটা তো আছে, নাহলে আর কিছু করার নাই রে বাবা, কি করবো, একা তো অনলাইন ক্লাস করাবো না। হ্যাঁ, এইটা একটা কারণ, কারণ কেউ ওদের গ্রুপে জিজ্ঞেস করলাম আমি আজকে, কেউই করতে যাচ্ছে না অনলাইন। তো অনলাইনে অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট তো আমার লাগে, একদম 2-3জন নিয়ে তো অনলাইন ক্লাস করা যায় না। আর কম স্টুডেন্ট হলে হয় কি, আমি আমার নিজের প্রবলেমটা বলি, ক্লাস করাতে না ইচ্ছা করে না, সত্যি কথা। ঠিক আছে, যে এটা অন্যভাবে নিও না যে ফিনান্সিয়াল, না, ফিনান্সিয়াল ব্যাপার আমি কখনোই মাথার মধ্যে রাখি না। বাট আমার ভালো লাগে ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট, ওরা কথা বলতেছে, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, প্রশ্ন জিজ্ঞেস করছে, জানতে চাচ্ছে, এরকম ক্লাস আমার ভালো লাগে। ক্লাসের মধ্যে 5-6জন স্টুডেন্ট থাকবে, কোনো কথা বলবে না, কোনো রেসপন্স করবে না, এরকম ক্লাস আমি কখনোই পছন্দ করি না। ঠিক আছে, আমার ভালো লাগে যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, যে আমি ক্লাস নিচ্ছি, একটা স্টুডেন্ট আগ্রহ নিয়ে আমার পড়া শুনছে, সে আমাকে প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে, আমি বুঝতে পারছি সে ইন্টারেস্টেড, এরকম ক্লাস ভালো লাগে। ঠিক আছে, যে কারণে যে ক্লাসের মধ্যে স্টুডেন্ট বেশি, দেখা যায় ক্লাসের মধ্যে 2-3জন হলেও কথা বলছে। যেমন এই ক্লাসে নাফিস যেমন অনেক কথা বলে, ধীমান অনেক কথা বলে, নৌমান মাঝে মাঝে কথা বলে, বাকিরা কিন্তু তেমন কোনো কথা বলে না কেউ। ঠিক আছে, ওরা ক্লাসে থাকে কিন্তু তেমন কোনো কথা বলে না। তো এই 2-3জন না থাকলে কিন্তু ক্লাসটা আমার ভালো লাগে না, এই জন্য। কারণ কথা বললে পরে আমার নিজের ভালো লাগে, পড়াতে ভালো লাগে, একটা ইন্টারেস্ট গ্রো করে যে হ্যাঁ আমি এদের পড়াই। একজন, হ্যাঁ,
চেয়ার টেবিলের মতো লাগে। আর আমার যেটা প্রবলেম, এটা আমি কলেজেও বলি, যাদের ক্লাস সিসিতে বলছি, যে ক্লাসে আমাকে প্রশ্ন করবে, ক্লাসে রেসপন্স করবে। এতে হয় কি, আমার মনে হয় কি বাচ্চারা ইন্টারেস্টেড এবং পড়াতে ভালো লাগে, আমার ভালো লাগে। যেটা হচ্ছে আমার যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে যখন আমি পড়াই, একজন টিচার যখন পড়ায় সে বিভিন্ন লেভেলের পড়াইতে পারে। আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি বলি অনলাইনে ক্লাস নিচ্ছি, তুমি খেয়াল করে দেখবা একই টপিকস আমরা 3টা ক্লাসে যদি নেই, 3 ক্লাসের আমার ক্লাস ডেলিভারি 3 রকম হয়। মেইন জিনিস সেম, আমি তো আর টপিকস এর বাইরে যেতে পারি না, কিন্তু আমি এটা কিভাবে রিপ্রেজেন্ট করছি, কিভাবে বোঝাচ্ছি, এই অ্যাঙ্গেল গুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন যারা আমার অফলাইন ক্লাস করছো, অনলাইন ক্লাস করছো, নাফিস বলতে পারবে, চেঞ্জ না রে বাবা? অনেক অফলাইন বেস্ট, অনেক ইনফরমেশন দেয়। ঠিক আছে, অনেক চেঞ্জটা হয় কি, এটা আমি কিন্তু ইচ্ছা করে করি না যে আমি অনলাইনে কম ইনফরমেশন দিব, অফলাইনে বেশি ইনফরমেশন দিব, না। ব্যাপারটা হয় কি, এনভায়রনমেন্ট এটা ডিমান্ড করে। ঠিক আছে, যখন আমি অফলাইন ক্লাসে করি, আমার বাচ্চাগুলো থাকে, আমি প্রত্যেকের ফেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওদের ফেসিয়াল মুভমেন্ট গুলো দেখি, আমি ওদের রেসপন্সটা বুঝি। ফেস দেখে কিন্তু একজন টিচার আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা পড়া বুঝছে কি বুঝে না। আমি অনেক সময় স্টুডেন্টদের দেখবা কোশ্চেন করি ক্লাসের মধ্যে, যে মাথার মধ্যে, মুখের চেহারার মধ্যে একটা কনফিউশন, কোশ্চেন মার্ক নিয়ে বসে আসো কেন? তার মানে যখন আমি একটা টপিকস পড়াচ্ছি, একটা বাচ্চা যখন এটা বোঝে না, সাথে সাথে তার চেহারার মধ্যে না একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে যায়, বোঝা যায়। তো এই রেসপন্স গুলো না অফলাইন ক্লাসে কাজ করে, যে কারণে দেখা যায় অফলাইনে ক্লাস ডেলিভারি অন্যরকম হয় দেন অনলাইন ক্লাস। এটা কোনো টিচার ইচ্ছা করে করেন না যে আমি অফলাইনে বেশি ইনফরমেশন দেবো, অনলাইনে বেশি। আমার কিন্তু সবসময় মোটামুটি আমি যে ইনফরমেশন জানি তখন আমি ক্লাসে শেয়ার করি, বাট ওই যে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়। তো সেম তোমাদের ক্লাস আমি বলছি যে যখন তোমরা রেসপন্স করো ক্লাস নিতে ভালো লাগে, রেসপন্স দেওয়া, এই কারণে আমার সেকেন্ড ইয়ারের ক্লাস নিতে সবসময় ভালো লাগে। কারণ সেকেন্ড ইয়ারদের সাথে যেটা হয় যে অনেকদিন ধরে ক্লাস নেওয়ার কারণে একটা ইন্টিমেসি তৈরি হয়ে যায়, অনেক কথা বলা হয়, গল্প করা হয়, এই জন্য ক্লাসটা নিতে ভালো লাগে। আর ফার্স্ট ইয়ারদের ক্লাস নিলে মনে হয় আমি রোবটদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এরা কোনো রেসপন্স করে না, কোনো কথা বলে না, শক্ত হয়ে বসে থাকে ক্লাস কলেজে। তো এই কারণে বলেছি ক্লাসে রেসপন্স করবা, প্রশ্ন করবা, যত পারো প্রশ্ন করবো, কোনো সমস্যা নাই, পারলে উত্তর দিব, না পারলে দিব না, কিন্তু কোশ্চেন করবা। তো দ্যাট ইজ দ্য রিজন অনলাইন আর অফলাইন ক্লাসে কিছুটা ভ্যারি করে। আর আপনাদের যেটা হচ্ছে, আমি সরি বৃহস্পতিবারের টাইমটা আমি দিয়ে দিয়েছি আপনাদের জন্য, আমি এই সপ্তাহে কিছু এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করবো, সো ওই টাইমটা সমস্যা হবে না। আর আগামী সপ্তাহ থেকে তো ফার্স্ট ইয়ারটাকে আমি অনলাইনে অফলাইনে নিয়ে যাচ্ছি, তো আশা করি আপনাদের আর প্রবলেম হবে না, যে কটা ক্লাস আছে আমরা ঠিক মতো করতে পারবো। ওকে, এখন পড়ায় চলে আসে। এখন রে বাবা, এটা সবসময় ডিপেন্ড করতেছে গভর্নমেন্টের ইসের উপরে। গভর্নমেন্ট যদি বলে যে না এরকম অল্প স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে হবে, তাহলে তো আমরা বাধ্য এরকম ক্লাস করতে, ঠিক আছে। আর যদি গভর্নমেন্ট এটা আমাদের উপর ছেড়ে দেয়, দেন ইন দ্যাট কেস আমরা সেটাকে আমাদের মতো করে করতে পারি। এখন অনেক কলেজ যেটা একসাথে ক্লাস নিতে পারে, কিন্তু আমরা পারি না, কারণ আমাদের স্টুডেন্ট অনেক বেশি। চাইলেও আমরা এতগুলো স্টুডেন্ট নিয়ে একটা ক্লাসরুমে, হয়তো গভর্নমেন্ট বললো হ্যাঁ 80 জন 90 জনে আপনি ক্লাস করতে পারেন, তো আমাদের অর্ধেক ক্লাসের স্টুডেন্টই তো তোমার 65-70 জন, তো যে কারণে আমাদের চান্স কম আবার একসাথে হয়ে যাওয়ার। আমার মনে হয় এরকমই ক্লাস চলবে। ইন দ্যাট কেস কলেজ হয়তো বা রিশিডিউল করবে রুটিনটা, যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিভাবে করবে, ঠিক আছে, এটা কলেজ জানে, আমি জানি না কিভাবে করবে। তবে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2টা ক্লাস, হয়তো বা অল্টারনেটিভ যেতে হবে, অথবা ক্লাস সংখ্যা বাড়ায় দিয়ে অল্টারনেটিভ যেতে হবে, বা কি করবে আমি জানি না, আসলে ডিসিশনটা এখনো হয়নি। তবে যাই হোক না কেন, সো গভর্নমেন্টের যে থাকবে রুলস এন্ড রেগুলেশন ফলো করে তারপরে ক্লাসগুলো ডিস্ট্রিবিউট করা হবে। জানি না, এটা নিয়ে কিছু বলবো না। কিছুই তো ফাইনাল হয় না। হ্যাঁ, যেহেতু 1 নাম্বার হচ্ছে ফাইনাল হয় না, 2 নাম্বার হচ্ছে আমাদের আসলে কিছু ঠিক থাকে না। দেখা যায় তোমাকে এখন একটা ঘোষণা দিবে, পরীক্ষার আগে সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে কারণে এটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই, আমরা কিছু জানি না, আমরা কিছু বলবো না। যেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে তোমাদের পড়ানো, তোমাদের কাজ হচ্ছে পড়ার। এখন 2টো অ্যান্সার করলে তোমার যেটুকু পড়তে হবে, 3টে অ্যান্সার করলে সেটুকুই পড়তে হবে, 5টা অ্যান্সার করলে সেটুকুই পড়তে হবে। সো পড়া নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, এখন পড়ে যাও। কটা অ্যান্সার করতে হবে সেটা আমরা পরীক্ষার আগে দেখে যাবো, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর না। 50 মার্কসের পরীক্ষা হোক, 70 মার্ক 75 মার্কসের পরীক্ষা হোক, যাই হোক না কেন, পড়া তো তোমার করতেই হবে। চ্যাপ্টার যে কটা আছে সে কটা আপনার পড়তেই হবে। আর বাকি যেটা হচ্ছে কটা অ্যান্সার করতে হবে, যদি কমানো হয় সেটা তোমরা কিছুটা পাবা, তোমার বেনিফিট পাবা, যে পরীক্ষার সময় কম লিখতে হচ্ছে। শুধু বেনিফিট এই জায়গায় পাবা, পরীক্ষার সময় কম লিখতে হচ্ছে, কম করতে হচ্ছে না কিন্তু।
তুমি সবই পড়তে হবে, কারণ আদারওয়াইজ তোমার অ্যাডমিশন টেস্টে তোমার ঝামেলা হবে। সব সাবজেক্টে তুমি পড়ছো, সব টপিকস পড়ছো, তো এখন এটা নিয়ে মাথা ঘামায়ও না। কটা কোশ্চেন আনসার করতে হবে, 2টা হবে না, 3টা হবে না, 5টা হবে, এটা পরের কথা, দেখা যাবে। এখন আমরা সব পড়বো, দরকার হলে যখন এই ঘোষণাটা ফাইনালি আসবে, তখন তোমরা যখন রিভিশন দিবে চ্যাপ্টার গুলো পরীক্ষার আগে, তখন আমরা সেভাবে ঠিক করে দিব যে এই চ্যাপ্টার গুলো পড়ো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আদারওয়াইজ দরকার নেই, এখন আমরা সব পড়বো, ঠিক আছে ধীমান? এটা মাথার মধ্যে জায়গায় দিব না কটা কোশ্চেন আনসার। ফুল সিলেবাসে তো কভার করবেন আপনি, তাই না? ফুল সিলেবাস মানে তোমার যেটা অরিজিনাল যেটা ছিল আর কি, এই শর্ট সিলেবাস না আর কি? শর্ট সিলেবাস পুরোটা নাকি না পুরো? বাদ যেই চ্যাপ্টার গুলো বাদ দিয়েছে ওগুলো তো পড়াবেন নাকি? ওগুলো আর পড়াবেন না? চ্যাপ্টার গুলো বাদ দিয়েছে সরকার, সেগুলো আমি এই ব্যাচে পড়াবো না, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এই ব্যাচে আপনাদের আর 2টো চ্যাপ্টার আছে, এটা এখন আমি ফিজিওলজি পড়াচ্ছি, ফিজিওলজির পরে আমি জেনেটিক্স ধরবো, জেনেটিক্স এর পরে হচ্ছে বায়োটেকনোলজি চ্যাপ্টার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর 2টো চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার পড়া হলে আমার এই ব্যাচের পড়া শেষ। তবে কিছু স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা আমি বলছি কিছু স্টুডেন্ট আছে যারা মেডিকেল অ্যাডমিশন দিবে, যাদের জন্য বায়োলজিটা মেইন ফোকাস, তাদের জন্য যেই বাদ পড়া চ্যাপ্টার গুলো, যেগুলো আমরা শর্ট সিলেবাসে নাই, সেই চ্যাপ্টার উপর আমি একটা ব্যাচ করবো, এবং সেটা মোস্টলি অনলাইনে ব্যাচ হবে, ঠিক আছে? এটা আমি অফলাইনে নিতে পারবো না, কারণ আমি সুযোগ দিতে পারবো না। আমি রিভিশন ব্যাচটাকে অফলাইনে নিয়ে যাব, কিন্তু এই চ্যাপ্টার গুলো যেটা হচ্ছে তোমার বাদ পড়া চ্যাপ্টার, যেটা আমরা বলি, তার মানে আমার রেগুলার সিলেবাসে নাই, রিভিশন তোমার শর্ট সিলেবাসে নাই, ওই চ্যাপ্টার গুলো আমি সেই মাত্র স্টুডেন্ট গুলোদের জন্য পড়াবো যারা ইন্টারেস্টেড, এদের জন্য একটা অনলাইন ব্যাচ হবে, সেটা মার্চ থেকে, এবং ওইটার মধ্যে আমার সব গ্রুপের স্টুডেন্ট থাকবে। তোমরা আগের যে ব্যাচটা শেষ হয়েছে ওই ব্যাচ, আমার বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন সব মিলে আমি একটা ব্যাচ করবো, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড, যাদের মেডিকেলের ইচ্ছা আছে পরীক্ষা দেওয়ার, অথবা বায়োলজিক্যাল সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তোমরা যদি চাও ওই ব্যাচটা করতে পারো, সবার জন্য আমি রাখবো, ঠিক আছে? এই হচ্ছে, এটা আমি মার্চ থেকে স্টার্ট করবো। রিভিশন ব্যাচটা আমি মার্চে স্টার্ট করবো, এটা আমি রিভিশন মার্চে স্টার্ট করবো। কারণ এখন করছি না কেন? কারণ আমি কলেজের শিডিউলটা পাইনি, শিডিউল না পেলে তো আমি ক্লাস গুলো আসলে অ্যারেঞ্জ করতে পারছি না কবে কোনটা নেব। তো যে কারণে মার্চ থেকে আমরা এই দুটো ব্যাচ তোমাদের ব্যাচের, এই দুটো করবো আমি তোমাদের ব্যাচের জন্য। একটা হচ্ছে রিভিশন কোর্স হবে, রিভিশনটা আমি অফলাইন করবো, আর যেটা তোমার বাদ পড়া চ্যাপ্টার গুলো হচ্ছে সেটার জন্য আমি অনলাইন ব্যাচ করবো। এই, আর তোমাদের ব্যাচের মধ্যে আশা করি আমি শেষ করে দিতে পারবো, দেখা যাক। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করি। তাহলে লাস্ট ক্লাসে কোথায় আমরা ছিলাম? রেসপিরেশন। Recording in progress. We have completed the aerobic respiration. Respiration are 2 types of aerobic respiration and anaerobic respiration. So last class we have completed the aerobic respiration, where there are 4 stages: acyl CoA formation, Krebs cycle and ETS. Okay, the last class আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, today we will move on in the anaerobic respiration. So there was another thing, that was anaerobic respiration. So anaerobic respiration এর definition টা আমরা বলেছিলাম, when the glucose type of food materials will breaks down into energy and carbon dioxide without presence of oxygen, then it's called the anaerobic respiration. So where the respiration occurs, that means breaks down of glucose into energy and the carbon dioxide without presence of oxygen, then it's called the anaerobic respiration. তাহলে অক্সিজেনের প্রেজেন্স ছাড়া যদি আমরা গ্লুকোজটাকে ভেঙে এটা থেকে কি করতে পারি, তোমার কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি প্রডিউস করতে পারি, then it will be anaerobic respiration. ঠিক আছে, তাহলে এখন আসি anaerobic respiration. What's the steps of the anaerobic respiration and where the anaerobic respiration will be occurred? Firstly, anaerobic respiration occurs in the lower type of organism. Lower type of means unicellular bacteria, they can go for anaerobic respiration, or some unicellular fungi. But in case of human body, in human muscles, the anaerobic respiration can be occurred.
So anaerobic respiration specifically today it occurs in the lower type of organism, the unicellular bacteria and unicellular fungi. But in some cases, it can be occurred in the human muscle cell. They have just the two phases. In anaerobic respiration, there are two phases. First one is the glycolysis. So glycolysis is the common phase among the aerobic and anaerobic respiration. Both have the same phases that the glycolysis. So our glycolysis যেটা aerobic respiration এ পড়েছি, same glycolysis occurs in the anaerobic. Starts from the glucose and produce the 2 molecule of pyruvic acids. So breakdown of glucose into 2 molecule of pyruvic acids, we called it glycolysis, which occurs in the cytoplasm. So glycolysis is the first phase of anaerobic respiration as the aerobic respiration. তাহলে যদি আমাকে কোশ্চেন করা হয়, describe the common phase of aerobic and anaerobic respiration. তাহলে common phase কোনটা? Glycolysis. So which will occur both in the aerobic respiration and anaerobic respiration. And the same way, যেটা আমরা ক্লাসে পড়েছি, একদম 10টা স্টেপ glycolysis from the glucose it turns into 2 molecule of pyruvic acid. All are same in glycolysis. After the glycolysis completed, then in second phase of anaerobic respiration is incomplete oxidation of pyruvic acid. That pyruvic acid will produce the carbon dioxide and it will be oxidized. And that process is called incomplete oxidation of pyruvic acids. And that can be occurred in 2 ways. First one, formation of ethanol or ethyl alcohol. Second one, formation of lactic acids. So incomplete oxidation of pyruvic acid can be occurred 2 ways. First one, formation of ethanol or ethyl alcohol, and second one, formation of lactic acid. Any one of this will be completed. তার মানে দুটো কখনোই হবে না যে ইথানলও তৈরি হলো আমার ল্যাকটিক অ্যাসিডও তৈরি হলো, নো, anyone, either formation of ethanol or formation of lactic acids. So when the formation of ethanol occurs, what's happened? That is the pyruvic acid. From the pyruvic acid, 1 molecule of carbon dioxide will remove with the presence of carboxylase enzyme. The name of the enzyme is the carboxylase enzyme. So the presence of the carboxylase enzyme, 1 molecule of carbon dioxide will release from the pyruvic acid. That's why pyruvic acid will turn into acetaldehyde. So it releases 1 carbon dioxide and turns into acetaldehyde. Then that acetaldehyde will get the hydrogen from the NADH2. The NADH2 that we have produced during the glycolysis. Glycolysis process, we have already produced 2 molecule of NADH2. Among this, from this NADH2, hydrogen will be received by acetaldehyde with the presence of the dehydrogenase enzyme, and that acetaldehyde turns into ethanol or ethyl alcohol. And as the NADH2 releases the hydrogen, that's why it turns into NAD, nicotinamide adenine dinucleotide. Now we are getting the ethanol. So by completing these 2 stages or reactions, pyruvic acid turns into ethyl alcohol and it releases carbon dioxide just here and use the hydrogen from the NADH2, and NADH2 turns into NAD, nicotinamide adenine dinucleotide. Now we are getting the ethanol. So that is the first stage, first product by the incomplete oxidation of pyruvic acid. So যদি এরকম হয়, then we can get the ethanol. In this case, যদি আমি বলছি যে এরকম যদি হচ্ছে, এরকম যদি হয়, তাহলে যেটা হচ্ছে where does the energy or how much the energy will produce from the anaerobic respiration. Anaerobic respiration করে এনার্জি প্রডিউস হচ্ছে কি হচ্ছে না সেটা আগে বলেন। হয় কি? তাহলে কোথায় হচ্ছে? কোথায়? আমি তো মাইক্রোকন্ড্রিয়া তো যাই নাই, এখানে তো পুরোটাই কমপ্লিট। অ্যানারোবিক রেসপিরেশনে তো মাইক্রোকন্ড্রিয়া নাই, বিকজ ইটস অ্যারোবিক অ্যাসিড তৈরি হওয়ার সময় যে 2 মলিকিউল এটিপি আর NADH2 থাকে, ওটাই তো এনার্জি। ইয়েস,
যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস যখন আমরা তৈরি করেছিলাম, গ্লাইকোলাইসিসে আমরা বলেছিলাম নেট রেজাল্ট কি, উই গেট 2 molecule of pyruvic acid, 2 molecule of NADH2 and 2 molecule of ATP. Among these 2 molecule of pyruvic acids, we are using that pyruvic acid here, so it's already used. The NADH2, which is produced by the glycolysis process, we have already used that NADH2. So we have just left 2 molecule of ATP, and that is the ultimate result of anaerobic respiration. The anaerobic respiration, we can get just the 2 molecule of ATP, which we have been produced by the glycolysis process. এই প্রসেসে কোনো ATP কিন্তু আমরা তৈরি করিনি, and usually যেটা বললাম, it occurs in the lower type of organism, prokaryotic cells. In the prokaryotic cells there are no mitochondria. So ঠিক আছে, সো যে কারণে যেটা হচ্ছে যে এখানে আমরা আর কোথাও এটিপি পাচ্ছি না। সো এটিপিটা ওয়ান এন্ড অনলি গ্লাইকোলাইসিসে যে 2 molecule of ATP তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ দ্য anaerobic respiration. So that's why আমরা বলি the amount of energy by the anaerobic respiration is less than the aerobic respiration. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট ফেজ। Second one, আমরা চলে গেলাম lactic acid formation. In that case, pyruvic acid directly gets the hydrogen from the NADH2 with the presence of dehydrogenase enzyme, and it turns into lactic acid. So pyruvic acid will get hydrogen from the NADH2 and it turns into lactic acid with the presence of dehydrogenase enzyme. So that is the lactic acid formation. এবং এখানেও সেম কথা যে the energy that was produced by the glycolysis process, that's the only energy in the anaerobic respiration. এখন কথা হচ্ছে যে formation of ethanol কখন হবে, formation of lactic acid কখন হবে? Usually formation of lactic acid occurs in the human muscle cell. এই স্টেপটা হচ্ছে আমাদের human muscle cell এ where the pyruvic acid turns into lactic acid. And why? আমার human muscle cell এ তো আমার we can go for the aerobic respiration, then why should a muscle cell go for the anaerobic respiration? কখন হবে? So it's not a regular process. Regular, yes, yes. হার্টে এনজাইনা বলেছিলাম, এনজাইনা ইজ দ্য ফার্স্ট ফেজ ইন এটা। হ্যাঁ, হার্টের যে ডিজিজ গুলো আলোচনা করা হয়েছিল তার পেছনে কারণ কিন্তু এটা। সো হ্যাঁ, মাসলগুলো স্টিফ হয়ে যায়। তো যেটা হয় যখন আমরা হিউম্যান বডিতে বলি, ইউজুয়ালি উই গো ফর দ্য অ্যারোবিক রেসপিরেশন। আমাদের বেসিক বা ন্যাচারাল বা ইউজুয়াল রেসপিরেশন প্রসেস ইজ দ্য অ্যারোবিক রেসপিরেশন উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। বাট if any reason, any incident, my muscle cells are not getting the required amount of oxygen, but they have to go for the energy production. In that case, our muscle cells goes for the anaerobic respiration. তাহলে anaerobic respiration actually not a usual process, it's an unusual process. কখনো কখনো হচ্ছে কোন কোন ক্ষেত্রে। ফার্স্ট যেটা আমরা বলি যে in case of heart muscles, heart muscles এর মধ্যে আমরা জানি each and every heart muscles, specifically myocardium and the epicardium, they need lots of energy for contraction and expansion. As the heart muscles continuously contracts, expands, that's why they need lots of energy, and that energy will be produced by the aerobic respiration in the cardiac muscles. Cardiac muscles এর মধ্যে aerobic respiration হবে, that's why they produce energy, and that energy will be used for the contraction expansion of the heart muscles. এখন কোনো কারণে যদি আমাদের coronary artery, the arteries which supplies the oxygen to the heart muscles, cardiac muscles যে তোমার আর্টারি গুলো অক্সিজেনেট ব্লাড সাপ্লাই করছে, তোমার আর্টারি, if they have any blockage, যদি এটার মধ্যে কোনো ব্লকেজ থাকে, then that artery can't provide the required amounts of oxygenated blood to the heart muscles. যে জায়গায় ব্লকেজটা আছে, এরপরে যে জায়গাটা থাকবে হার্টের, এই মাসল গুলো they are not getting the required amounts of oxygenated blood. কিন্তু আমরা we have learned which is present in the human heart, it creates the electrical impulses, and according to the electrical impulses the heart muscles contracts and expand. এখন আমার হার্ট মাসলস এর মধ্যে তো কন্টিনিউয়াসলি এই স্যান্ড ইলেকট্রিক ইম্পালস তৈরি করছে,
সো ইলেকট্রিক্যাল ইম্পালসটা চলে গেল, নাও দ্যাট মাসলস হ্যাভ টু কন্ট্রাক্ট এন্ড এক্সপ্যান্ড। কিন্তু এই কন্ট্রাক্টস এন্ড এক্সপ্যান্ডের জন্য যেটুকু এনার্জি দরকার, এটুকু এনার্জি আমার সেলের মধ্যে নাই, because they are not getting the proper amount of oxygen in the blood to produce the to go for the aerobic respiration to produce the energy. So তাদের এখানে ল্যাকিংস আছে, অক্সিজেনের ল্যাকিংস আছে, বাট অলরেডি আমার ইনফরমেশন চলে আসছে ফ্রম দ্য সান কন্ট্রাকশন এক্সপ্যানশনের জন্য। সো ইন দ্যাট কেস হার্ট মাসল কি করে, দে গো ফর দ্য অ্যানারোবিক রেসপিরেশন উইদাউট প্রেজেন্স অফ অক্সিজেন। কারণ তাকে তো উপর মহল থেকে আমার ব্রেইন তাকে তো বলছেই নাও ইউ গো ফর দ্য কন্ট্রাকশন এক্সপ্যানশন। এখন কন্ট্রাকশনে যাওয়ার জন্য তার যে এনার্জিটুকু লাগবে সেই এনার্জিটুকু তার কাছে নাই, তখন সে কি করে, একটা শর্টকাট মেথড ইউজ করে। সো আমার কাছে অক্সিজেন নাই, আই ক্যান গো ফর দ্য অ্যারোবিক রেসপিরেশন, বাট আই হ্যাভ দ্য গ্লুকোজ, আমার সেলের মধ্যে গ্লুকোজ আছে, দেন উইদাউট দ্য প্রেজেন্স অফ অক্সিজেন দ্যাট মাসল ইনভলভ ইন দ্য অ্যানারোবিক রেসপিরেশন। And in case of anaerobic respiration of heart muscles, they produce the lactic acids. And lactic acid যখনই আমার মাসলের মধ্যে প্রডিউস হয়, lactic acid একটা মাসলটাকে স্টিফ করে দেয়, শক্ত করে দেয়, ঠিক আছে? So they can't contract and expand. তো দেখা যাচ্ছে যে একটা certain area, a small area of heart muscles can expand and can contract because of the deposition of the lactic acid. তো তখন আমার বাকি হার্ট মাসলের মূল কন্ট্রাকশন এক্সপ্যানশন হচ্ছে, ওই মাসলটা হচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ক্রিয়েটস সিভিয়ার পেইন। খুব আমরা বলি একদম নিডল শার্প পেইন, এবং সিভিয়ার পেইন হচ্ছে বাট ফর টাইমিং, অল্প সময়ের জন্য। সো দ্যাট ইজ দ্য এনজাইনা। তো এটা হচ্ছে বিকজ অফ দ্য অ্যানারোবিক রেসপিরেশন হুইচ অকার্স ইন দ্য হার্ট মাসলস। সেম অ্যাজ কোনো কারণে তুমি যদি অল্প সময়ের জন্য অনেক কাজ করো, নর্মালি আমাদের বডির যে আমাদের রিকোয়ারমেন্টস, ইচ এন্ড এভরি ওয়ান উই মেইনটেইন আ লাইফস্টাইল, প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু ডিফারেন্ট। তোমার লাইফস্টাইল, আমার লাইফস্টাইল, একজন রেগুলার ফিজিক্যাল ফাংশন করছে, অ্যাক্টিভিটিস করছে, যারা যেমন ধরো যে রিক্সা চালাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হচ্ছে, যারা লেবার বিভিন্ন বিল্ডিং এ কাজ করছে, বিভিন্ন ফিজিক্যাল কাজ করছে, এদের রিকোয়ারমেন্টস আমাদের বডি রিকোয়ারমেন্টস কিন্তু নট সেম। তো দেখা যাচ্ছে যে একজন মানুষের ডেইলি লাইফস্টাইল অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ডেইলি লাইফস্টাইল, দ্য বডি ডিসাইডেড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য এনার্জি। তাহলে এটা আমার সেল, আমার বডি ডিসাইড করে হাউ মেনি এনার্জি আই নিডস, দ্যাটস ওয়াই পুরো বডি মেকানিজম সেভাবে ফলো করে। তো নর্মালি ধরো আমার যদি ধরো আই নিড 3000 কিলো ক্যালোরি এভরি ডে, যদি আমি মনে করি, ঠিক আছে, আমার 3000 কিলো ক্যালোরি এনার্জি দরকার হয় টু কমপ্লিট মাই ডেইলি ওয়ার্কস, আমি যেই রকম লাইফস্টাইল লিড করি। তো আমার বডিটা সেরকম ভাবেই আচ্ছা, এটা পরে বলছি, দাঁড়া নাফিস। ওকে, যেটা বলছিলাম, কোনো কারণে ধরো আমি রেগুলার রিকোয়ারমেন্টস হচ্ছে আমার 3000 কিলো ক্যালোরি। তো আমার বডি মেকানিজম এভাবেই তৈরি, আমি যাই খাচ্ছি না কেন এই খাবার থেকে জাস্ট 3000 কিলো ক্যালোরি সে প্রডিউস করে টু ইউজ, আর বাকি যে এক্সট্রা ফুডটা থাকে এটাকে সে করে স্টোরেজ ফুড হিসেবে আমার বডিতে স্টোর করে রাখে, নর্মাল রিকোয়ারমেন্টস। এখন এটা আমার ডেইলি অ্যাক্টিভিটিস, আমি তেমন কোনো ফিজিক্যাল ফাংশন করি না। আর কোনো কারণে যেমন ধরো হয় না যে অনেক সময় বাসায় অনেক কাজ আছে, অথবা ধরো তোমরা যে ফেস্ট করো, আমাদের কলেজে বিভিন্ন ফেস্ট হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, তো ওই একদিন দুই দিন যারা ভলান্টিয়ার থাকো বা যারা তোমার দায়িত্বে থাকো তাদের কিন্তু প্রচুর কাজ করতে হয়। এমন দেখা যায় ভলান্টিয়ার গুলো এই 6 তলা উঠতেছে নামতেছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস না। অথবা কলেজে একদিন গেলে যে টিফিন টাইমে ফুটবল খেলছো তোমরা বা বাস্কেটবল খেলছো, যদি এখন সুযোগটা অনেক কম করোনার কারণে, তারপরে কিন্তু খেলা যাচ্ছে, ইটস নট আ রেগুলার অ্যাক্টিভিটিস, বাট কোনো একদিন তুমি খেলতে যাচ্ছ, কোনো একদিন তুমি সিঁড়ি দিয়ে অনেক ওঠানামা করছো। তাহলে এখন নর্মালি আমার রিকোয়ারমেন্টস যেরকম ছিল, আমি এত কাজ করি না, হয়তো আমি আজকে আমার বাসা শিফট করছি, সো এই সমস্ত দেখা যায় অনেক কাজ করতে হয়। তো কোনো কারণে যদি খুব অল্প সময়ে আমাকে খুব বেশি কাজ, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হচ্ছে বা ফিজিক্যাল ফাংশন করতে হচ্ছে, দ্যাট মিনস আমার বডিতে যে রিকোয়ারমেন্টস ছিল তার সাথে অনেক বেশি এনার্জি আই নিড দ্যাট, আমার এখন দরকার। এখন যখন আমরা এই কাজগুলো করি, খেয়াল করে দেবো, যখন সিঁড়িতে ওঠানামা করো 2 বার 3 বার 5 তলা 6 বার যদি ওঠানামা করো, এরপর আমরা বলি আমাদের ব্রিদিং প্রবলেম হয়, ঠিক আছে, উই ক্যান ব্রিথ প্রপারলি, কষ্ট হয় ব্রিথ করতে, ঠিক আছে। তো এই যে যখন আমার কষ্ট হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমার মাসল নিডস দ্য এনার্জি, that's why they need the oxygenated blood, but my lung is not capable to supply that amount of oxygen because regularly আমার এটা দরকার হচ্ছে না, সো আমার লাং কিন্তু নট রেডি। আবার যারা দেখবা যে স্পোর্টসম্যান, যারা অ্যাথলেটস, তাদের এই ক্যাপাসিটি কিন্তু আমাদের চেয়ে অনেক হাই, ঠিক আছে। আমরা যেমন 2 বার 5 তলা সিঁড়ি উঠলে নামলে হাঁপিয়ে যাব,
ঠিক আছে, আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, সে শর্ট অফ ব্রিথ দেখা যায়। বাট যারা প্লেয়ার রেগুলার যারা এক্সারসাইজ করে অথবা যারা রেগুলার তোমার প্লেয়ার বা খেলছে, এদের দেখবা যে এত সহজে হচ্ছে না, বিকজ এর ক্যাপাসিটি, আমাদের লাং ক্যাপাসিটি। তো এখন হঠাৎ করে আমার খুব বেশি হঠাৎ করে আমি নর্মালি কাজ করি না, আজকে আমি কাজ করছি, আই নিড লটস অফ এনার্জি, বাট আমার বডি ক্যাপাসিটি, আমার বডি সেটা সাপোর্ট দিচ্ছে না, আমার লাং ইজ নট able to supply that amount of oxygen, but I need that one. I need the energy. I have to do that. In that case, our muscles involves in anaerobic respiration. They goes for the anaerobic respiration without presence of oxygen, and the result is lactic acid formation. তো যখন যদি আমাদের মাসেলে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়ে যায়, তখনই দেখা যায় মাসল স্টিফ হয়ে যায়, প্রচন্ড ব্যথা হয়, আমরা বলি মাসল পুল করে। এটা মেইনলি হয় যখন তোমরা খেলতে যাও, দেখবা অনেকদিন পরে যদি ফুটবল খেলতে যাও, দেখবা অনেকেরই এটা হয় যে হঠাৎ করে মাসল পুল করে, প্রচন্ড ব্যথা হয় আমাদের পায়ের কাফ মাসলের মধ্যে, বিকজ অফ দ্যাট যে তোমার ডিপোজিশন অফ ল্যাকটিক অ্যাসিড। তো সেক্ষেত্রে ডিপোজিশন অফ ল্যাকটিক অ্যাসিড হতে পারে, এবং এটা খুব ইজি একটা ওয়ে আছে। যদি কোথাও ল্যাকটিক অ্যাসিড ডিপোজিশন হয়, ফর দ্য অ্যানারোবিক রেসপিরেশন, যদি মাসল পুল করে, মাসল যদি স্টিফ হয়ে যায়, জাস্ট ম্যাসেজ দ্যাট মাসল। যদি আমরা মাসলটাকে ম্যাসেজ করে দিই, তাহলে দেখা যায় ল্যাকটিক অ্যাসিডটা ডিজলভ হয়ে যায়, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। এই কারণে দেখবা ফুটবল প্লেয়াররা যারা তোমার রেগুলারলি ফুটবল খেলে, এরাও দেখবা হাফ টাইমের সময়, যখন ফুটবলে হাফ টাইম দেয়, ব্রেক টাইম দেয়, এরা মোটামুটি প্লেয়াররা সব মাঠের মধ্যে থাকে, এবং তাদের যে অ্যাসিস্ট্যান্টরা আছে সব এসে পায়ের কাফ মাসল গুলোকে মাসাজ করে দিতে থাকে, বিকজ এই ডিজলভ হওয়ার জন্য। যদি ল্যাকটিক অ্যাসিড কোথাও জমে থাকে, ডিপোজিশন হয়ে থাকে, এটা ডিজলভ হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন। সো ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন ক্যান বি অকার্ড ইন আওয়ার মাসল সেলস। তো আমাদের মাসল সেলস এটা হতে পারে, দ্যাট ইজ দ্য anaerobic respiration, one kind of anaerobic respiration. Okay, so that's all about the anaerobic respiration. Okay, তো ম্যাম, হ্যাঁ বলেন। ল্যাকটিক অ্যাসিড কেন প্রোডিউস করতেছে, ইথানলটা প্রোডিউস করতেছে না কেন? রিজনটা কি? Ethanol is a lower type of organism. Ethanol produce করে lower type of organism, আর lactic acid produce in the human muscle cells, যে কারণে anaerobic respiration আমরা দুটো ফেজে চলে যাচ্ছে। So because of them the reactions, what the reactions will occur, and the enzymes which are present in the cell, because of that ethyl alcohol produced in a lower type of organism, and lactic acid usually produced in the human muscle cells. The present dehydration enzyme এই কাজটা হচ্ছে, ঠিক আছে, এটাই হয়। কার্বক্সিলেজ এনজাইমটাও তো মানবদেহে আছে না? আছে, অবশ্যই। But the reaction enzyme সবগুলো থাকলে সবসময় তো সব রিয়াকশন গুলো হচ্ছে না, কোথায় রিয়াকশন হচ্ছে, হাউ ইটস গোয়িং, ডিপেন্ডিং অন দ্যাট। অ্যাকচুয়ালি যে আদার্স এনভায়রনমেন্টাল ইস্যু থাকে, যেটা সবকিছু মিলে কোথায় কোন রিয়াকশনটা হবে। সো দেখা যায় হায়ার টাইপ অফ এনিমালস এর মাসল সেলে অলওয়েজ প্রডিউস দ্য ল্যাকটিক অ্যাসিড বাই দ্য অ্যানারোবিক রেসপিরেশন, আর লোয়ার টাইপ অফ অর্গানিজমে বেসিফিক্যালি দে গোস ফর দ্য ইথাইল অ্যালকোহল ফর্মেশন। সো ইথাইল অ্যালকোহলটা সবসময় লোয়ার টাইপ অফ অর্গানিজমে, and higher type of cell always the lactic acid. আচ্ছা, নাফিজের একটা কোশ্চেন ছিল, অনেকে শুনেছি জ্বর হলে স্পাইনাল কর্ডে পেইন হয়, ওয়েস্ট পেইন হয়, এটার রিজন কি? সব জ্বরে কিন্তু এটা হয় না নাফিস, খেয়াল করে দেখবা এক একটা জ্বরের কিছু সিমটম আলাদা থাকে, ঠিক আছে। যেমন ভাইরাল ফিভার যেগুলো, এগুলোতে বেশিরভাগ আমরা বলি ওয়েস্ট পেইন বা ব্যাক পেইন বা স্পাইনাল কর্ডে পেইন হয়, ঠিক আছে। তো এটার কারণ কেন হবে জ্বরের সাথে ওটার কারণ? এটার কারণটা কি আসলে স্পেসিফিকলি আমিও জানি না রে বাবা, কারণ আই এম নট আ ডক্টর, বাট যেটা আমরা গেস করতে পারি সেটা হচ্ছে যে ভাইরাল ইনফেকশন থেকে যেটা হয়, যে অ্যাকচুয়ালি ভাইরাস আমাদের বডিতে, আমরা পেইন কখন ফিল করি, যখন একটা জায়গা থেকে কোনো স্টিমুলেশনস ইজ কালেক্টেড বাই আওয়ার নার্ভ এন্ড ইজ কামিং টু আওয়ার ব্রেইন। তো ভাইরাস ইনফেকশনের কারণে দেখা যায় আমাদের কিছু কিছু নার্ভ অনেক বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এবং দ্যাটস ইজ রিজন যে কিছু কিছু তোমার এই নার্ভ গুলো দেখা যায় কিছু পেইন টাইপ, তার মানে ওই জায়গাটা এমন কিছু স্টিমুলেশন তৈরি হয় দ্যাট ইন্ডিকেটস অ্যাজ অ্যাবাউট দ্য পেইন, এবং এটা ভাইরাল ফিভার থেকে হয় মেইনলি। তুমি দেখবা যে ব্যাকটেরিয়াল ফিভারে বা আদার্স ফিভারে কিন্তু ব্যাক পেইন বা তোমার হিপ পেইন বা ব্যাকবোন পেইন গুলো হয় না, মাসল পেইন হয় না, এটা স্পেসিফিকলি ভাইরাল ফিভারে। তো ভাইরাস যখন আমাদের বডিতে ইনফেক্ট করে, সো ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য আমাদের বডিতে বিভিন্ন মেকানিজম আছে। So as virus not a living organism, so actually ভাইরাসকে কিন্তু এনগালফ করা যায় না, যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। সো ভাইরাসকে কিল করার জন্য যেটা আমাদের বডিতে হয়, তোমার ইমিউনো সিস্টেম ইট প্রডিউস সাম ইন্টারফেরেন্স। Interference is one kind of proteins.
কমপ্লিমেন্টারি তোমার কমপ্লিমেন্ট সিস্টেম আমরা বলি, আমাদের বডিতে কিছু কমপ্লিমেন্ট সিস্টেম আছে, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনস। Then the interferons, it's one type of proteins. So this will produce when the body will infected by the viruses. এটা যদি একটা ব্যাকটেরিয়া দিয়ে আমাদের বডি ইনফেক্টেড হয়, in that case a bacteria is a single cell, so bacteria can be engulfed by our WBC, but virus কে কিন্তু WBC engulf করতে পারে না, because these are not a cell. So in that case ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য আমাদের বডিতে কিছু স্পেশাল মেকানিজম তৈরি হয়, সেল প্রোটিন সেল তৈরি হয়, প্রোটিন তৈরি, সেল তো না, প্রোটিন তৈরি হয়, উই কল দেম ইন্টারফেরন, উই কল কমপ্লিমেন্টারি সিস্টেম, এগুলো অ্যাক্টিভ হয়। এইটার রেজাল্ট, এই যে প্রোটিন গুলো তৈরি হয়, সো এইটারই একটা রেজাল্ট হচ্ছে আমাদের পেইন গুলো। সো দ্যাটস ওয়াই সুনন্দ ভাইরাল ফিভার হলে পরে পেইন, যেমন রিসেন্টলি অমিক্রন যেটাকে আমরা বলছি করোনা, সো অমিক্রন থেকে কিন্তু প্রচন্ড ব্যাক পেইন এবং হয়, এবং স্পাইনাল কর্ডে পেইন হয়, ঠিক আছে, বিকজ এই কারণেই জিজ্ঞেস করলাম আর কি কেন হয়। এটা হয় হচ্ছে ওই যে ভাইরাস, জ্বরের সাথে তো স্পাইনাল কর্ডের কোনো সম্পর্ক নেই, জ্বরের সাথে এখন আমি ভাবছি এটা কি রিমেটিক ফিভার নাকি অন্য কিছু। না, রিমেটিক ফিভার না, এটা নরমালি যেটা ভাইরাল আর নাকি ইনফেকশন। ম্যাম এটা কি অন্য কোনো মানে কি মানে কোনো সাইড ইফেক্ট আছে বা সামথিং লাইক দ্যাট? নরমালি যদি তোমার এটা ভাইরাল ফিভার থেকে হয় এবং ফিভার ভালো হয়ে যদি এটা ভালো হয়ে যায়, না এটা কোনো প্রবলেম নাই। তবে ভাইরাস জিনিসটা না ভালো কিছু না, ঠিক আছে, এটা যথেষ্ট খারাপ একটা জিনিস। এবং জ্বরটা থাকার সময় ব্যথাটা থাকে আর কি, জ্বর সেরে গেলে আবার ব্যথা থাকে। না না না, আমার হয়নি আর কি, বাট হয়েছিল আর কি। হতেই পারে, কারো না কারো হইতেই পারে, আমার হয়নি আর কি, আমি একটু খোঁজ নিচ্ছি আর কি, এটা কেন ওর খুব কাছে, মানে আমার বাসার কারো হয়েছে। ও দেখেছে বা এক্সপেরিয়েন্স করেছে, না এটা হয়, যারা আমার নিজের হয়েছে তো আমি দেখেছি রে বাবা প্রচন্ড ব্যাক পেইন হয়। যেমন আমি বললাম না, 2 দিন আমার মনে হয়েছে যে আমি যে বিছানায় বসে আছি, ওই যে যেই পার্টটা আমার বডির যেই পার্টটা বিছানার সাথে লেগে আছে সেটাও ব্যথা, এত ব্যথা আর কি, হ্যাঁ এরকম না, এইটাই কোন জায়গায় টাচ হলে ব্যথা, বসেছি যে আমি যে ব্যাক পেইন এইরকম, বসা যায় না, শোয়া যায় না, এরকম বসা যায় না, শোয়া যায় না, খুব বিচ্ছিরি একটা অবস্থা, এবং প্রচন্ড গলায় খুশখুশি কাশি ছিল অল্প। ওমিক্রনের সিমটম এইটাই, ঠিক আছে, জাস্ট খুশখুশি অল্প কাশি, এবং খুব সিভিয়ার কাশিও না, খুব বেশিও কাশি না। আর কারো কারো আমার মধ্যে যেমন হয়েছিল প্রচন্ড পেইন হয়েছিল, এটা কারো হয় কারো হয় না, কারো কারো রাখবেন রানীর নোজ হয়, কারো হয় না। ওমিক্রনের সিমটম গুলো কমপ্লিটলি কম। আর তবে আমার যেটা হয়েছিল যে প্রচন্ড ব্যথা ছিল 2 দিন, তারপরে যেটা হচ্ছে কথা বললে কাশি হতো, নর্মালি কাশি হতো না, আর প্রচন্ড উইক ছিলাম, স্টিল না, এখন পর্যন্ত আমি অনেক উইক, একটা কাজ করলে দেখা যায় মনে হয় একটু ঘুমাই আর কি, টায়ার্ড হয়ে যাই, অল্পতে অনেক টায়ার্ড হয়ে যাই। তো যেটা বলছিলাম, ভাইরাস ইজ এ বিচ্ছিরি জিনিস, সত্যি কথা। তো ভাইরাস যেটা হয় কি, যে কোনো বডিতে আমরা ভাইরাসের খুব একটাই করি না, হয়তো জ্বর, বাট এটার কোনো না কোনো লং টাইম ইফেক্ট থেকেই যায়, ভাইরাসের একটা লং টাইম ইফেক্ট থেকে যায়। যেমন এর আগে যেমন চিকেনগুনিয়া ছিল, চিকেনগুনিয়া হওয়ার পর যেমন 1, 1.5, 2 বছর পর্যন্ত কিন্তু পেইন থাকে, তোমার জয়েন্টের পেইন থাকে, এবং করোনারও কিন্তু বেশি লং টাইম কিছু থাকে, ঠিক আছে, যেমন এই উইকনেসটা অনেক দিন থাকে, ঠিক আছে, নর্মাল যে স্ট্যামিনা নর্মাল একটা মানুষের থাকে, স্ট্যামিনা অনেক কমে যায় এই সমস্ত ভাইরাল ইনফেকশনে। সো ভাইরাল ইনফেকশন অ্যাকচুয়ালি যেটা হয় কি, পুরো বডিতে যে বললাম, আর যেহেতু অন্যান্য যে কোনো অর্গানিজম দিয়ে যদি আমাদের ইনফেকশন হয়, সো ইট ক্যান বি ডিরেক্টলি কিলড, বাট ভাইরাসকে ডিরেক্টলি কিল করা যায় না। তখন আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের তোমার কেমিক্যাল কম্পাউন্ডস তৈরি হয়, এমন কিছু মানে ন্যাচারালি এগুলো তো, যেটা আমাদের ইমিউন সিস্টেমের পার্ট, টু প্রিভেন্ট আওয়ার বডি ফ্রম দ্যাট ভাইরাসেস। তো এদেরই কিছু সাইড ইফেক্টস হচ্ছে এগুলো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেইন গুলো অসুখটা ছেড়ে যাওয়ার সাথে সাথে সেরে যায়, কন্টিনিউ হয় না। আর রিমেটিক ফিভার ইজ দ্য ডিফারেন্ট থিং, সেটা হচ্ছে তোমার continuously হয়, এটা presence of some deposition in the some minerals in our joints, so সেখান থেকে দেখা যায় কিছু প্রবলেম হয়। রিমোটিক ফিভারও কোনো কোনো ভাইরাসের থেকেও সাইড ইফেক্টস থেকে এটা হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট করোনাটা কন্টিনিউ হয় না, কিছুদিন থাকে ব্যথা ট্যাথা, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায়। So that is about our anaerobic respiration. Okay, so we have completed the respiration chapter. Now we will move on for the transpiration. Next topics of this chapter. তার আগে কোনো কোশ্চেন আছে আরো? Then আমরা স্টার্ট করব হচ্ছে transpiration, the another physiological function that occur in the plant's body, and it's an important one, that is the transpiration. So what is the definition of transpiration? Transpiration definition কি বলেন?
extra water যখন স্টোমাটা দিয়ে বের হয়, that is the transpiration. হ্যাঁ, evaporate the excess water Evaporate the excess water through বিভিন্ন aerial parts of plants. আচ্ছা, transpiration. Transpiration water meaning হচ্ছে evaporation of the extra water which is present in the plant cell, or where the extra water from the plant cell will vaporize, that is called the transpiration through the stem, leaves, lenticular. Okay, ঠিক আছে। তার মানে ট্রান্সপিরেশন কথাটা মানে হচ্ছে extra water cell থেকে it will evaporize or it will vaporize, then we called it transpiration. তার মানে বডি থেকে extra water বেরিয়ে যাবে প্ল্যান্ট বডি থেকে। Through it can have different way. So transpiration can be three types of. Transpiration can be occur through by three ways. First one, cuticular transpiration. Cuticular transpiration. Second one, lenticular transpiration. Third one, stomatal transpiration. So transpiration can be occur. That means evaporation of the water can be occur in three ways from the plant body: cuticular transpiration, lenticular transpiration, and the stomatal transpiration. First one, cuticular transpiration. Okay. When the transpiration occurs through the cuticle, then it's called the cuticular transpiration. Now, what is cuticle? Cuticle ta ki? Thick layer of cutin, which is found at the epidermis of leaf or stem, যেটা থাকে। Yes. The acellular waxy layer which will be present in the outer part of epidermis, or we can say aerial part of a plant. The waxy acellular layer that will present in the যদি আমরা বলি present in the outer part of the plant body or the aerial part of the plant body are called the cuticle. So cuticle actually made by, or it consists of cutin and wax. Cutin is one kind of carbohydrate, polysaccharide, and wax is one kind of lipid. So together it form a waxy layer. Actually, waxy একটা layer form করে outside of the plant body, the aerial part of the plant body, specifically যদি আমরা bოლতে যাই stem and leaves, or the all the parts which are present in the area. Cutin কি? Cutin is one kind of polysaccharide. Polysaccharide, one kind of carbohydrate, that's polysaccharide, and wax is lipid. So together it forms the cuticle, and it's a impermeable layer. So cannot be permeable or penetrate anything from this layer. So it's a protective layer. Now, what is the function of the cuticle? Cuticle layer to bujlam, outermost layer of the epidermis. Now, what's the function? কি করে? ট্রান্সপিরেট মানে এক্সেস ওয়াটার কে আউট করে দেয় আর কি করে। তোদের ধরে না মাইন্ড দিতে ইচ্ছা করে আমার। টিস্যু চ্যাপ্টার আমি পড়িয়েছি, টিস্যু চ্যাপ্টার পড়ানোর সময় এপিডার্মাল টিস্যু সিস্টেম এটা খুব ডিটেইলস আমি বলেছি। why do we call it epidermis and why the epidermis? কেন ভুলে যাস তোরা? কিউটিকল মিয়া করি না তো। রেগুলার পড়াটা রেগুলার করলেই তো হয়। আচ্ছা, কিউটিকেলের ফার্স্ট ফাংশন টু প্রটেক্ট দ্য সেলস and to stop the transpiration. কিউটিকেলের কাজ ট্রান্সপিরেশন করা না বাবা ধীমান। কিউটিকেলের কাজ হচ্ছে to stop the transpiration. এটা ট্রান্সপিরেশন স্টপ করে। দ্যাটস ওয়াই এরিয়াল পার্ট, আমি কিন্তু একটা ওয়ার্ড ইউজ করেছি এরিয়াল পার্ট। এরিয়াল পার্ট কোনটাকে বলি? আমার মাটির উপরে যে পার্টটা আছে, the part which is present in the air are treated as the aerial part. So aerial পার্টের মধ্যে mostly the stem, the leaves, the flower, the fruits, all are the aerial parts of the plant. And এই সব জায়গায় there are the cuticular layer. Why? The reason is a cell, plant cell,
The outermost layer of the plant cell is cell wall. Man stops the transpiration কি হবে? হ্যাঁ সেটাই এখন বলছি, শোন, ঠিক আছে? সো প্রথমত যদি একটা সেলের মধ্যে যদি আমরা বলি প্ল্যান্ট সেলে আউটারমোস্ট লেয়ার হচ্ছে তোমার সেল ওয়াল, দেন সেল ওয়ালের পরের যে লেয়ারটা দ্যাটস আ সেল মেমব্রেন, দেন ইনসাইড দ্য সেল মেমব্রেন দ্য সাইটোপ্লাজম। এই হচ্ছে একটা সেলের স্ট্রাকচার। তো সেল ওয়ালটাকে যদি দেখি আমরা, সেল ওয়াল ইজ আ পারমিয়াবল মেমব্রেন. Cell wall is a permeable membrane because it's composed of cellulose and hemicellulose. So anything, any gaseous things can be go inside or outside through that cell wall. Cell wall এর মধ্য দিয়ে আমার যে কোনো gaseous exchange হতে পারে because it's a permeable membrane. Then the cell membrane. Cell membrane is a semi-permeable membrane, or better to say selectively permeable membrane. Cell wall is a permeable membrane and cell membrane or plasma membrane is a semi-permeable membrane, or we can say selectively permeable membrane. That means at least water can move on through that layer. The plasma membrane দিয়ে আমার ওয়াটার গুলো ভেপোরাইজ হতে পারে বা ওয়াটার ক্যান কামস আউট অর গো ইন থ্রু দ্য cell membrane. Okay, now we know a word that is the osmosis. Osmosis wordটা তো জানি. What do you mean by osmosis? ওয়াটারটাকে কি বলবো আমি? Solute. Solvent molecules through a selectively permeable membrane. Yes. Osmosis আমরা বলি when from the higher concentration to the lower concentration, the solvent will move on from the higher and from where through a semi-permeable membrane, solvent will move on from the higher concentration to the lower concentration, then it's called osmosis. ঠিক আছে? ম্যাম লোয়ার কনসেন্ট্রেশন না হায়ার টু লোয়ার, ডিফিউশনটা হচ্ছে উল্টাটা। কোথা থেকে কোথায়? হায়ার কনসেন্ট্রেশন লোয়ার আর লোয়ার টু হায়ার? হায়ার টু লোয়ার। লোয়ার। ওকে, আচ্ছা, কনসেপ্ট আমি ক্লিয়ার করি। আমার এখানে একটা জায়গা আছে, সো বোথ সাইড ইকুয়াল অ্যামাউন্ট অফ লিকুইড and in the middle there is a semi permeable membrane. আমার এইদিকে আছে সুগার ওয়াটার, চিনির শরবত সোজা কথা, আর এইদিকে আছে শুধু ওয়াটার। In the middle there is a semi permeable membrane. Now এখানে অসমোসিস কি হবে? কোন দিক থেকে কোন দিকে? তাহলে ওকে, তাহলে মুভমেন্টটা কার হচ্ছে? সলভেন্টের। সলভেন্ট কনসেন্ট্রেশন কোনটার বেশি? সলভেন্টের। যদি আমি সলিউশন বলি, I am not treating the solution, concentration of the solution. We have to treat the concentration of solvent. Solution যদি আমি বলি, solution concentration এখানে lower, এখানে higher because of sugar water. But যদি আমি বলি solvent এর concentration কোথায় বেশি, খেয়াল করে দেখো equal amount. এখানে equal amount এ আছে আমার sugar molecule and the water molecule. আর এখানে ইকুয়াল অ্যামাউন্টে আছে শুধুমাত্র ওয়াটার মলিকিউল। তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন কোথায় হাই? ওয়াটারে না সুগার ওয়াটারে? ওয়াটারে। ঠিক আছে, দ্যাটস দ্য পয়েন্ট। এগ্রি সবাই? সো দেন আমি যদি বলি দ্য সলভেন্ট উইল মুভ অন ফ্রম ওয়াটার টু, তাহলে কোথায় যাবে? হায়ার থেকে লোয়ার না লোয়ার থেকে হায়ার?
হায়ার থেকে লোয়ার। ওয়াটারের কনসেন্ট্রেশন কোথায় বেশি? সো উই হ্যাভ টু ট্রিট দিস ডেফিনেশন অ্যাকর্ডিং টু দ্য সলভেন্ট, নট দ্য সলিউশন। অসমোসিসের যে ডেফিনেশনটা আপনাদের স্কুলে দেওয়া হয়েছে সেটা একটা রং ডেফিনেশন ছিল, because it's treated against the solution. So osmosis কখনো solution against হয় না, osmosis always occurs with the solvent, respect to the solvent, ঠিক আছে? তো সুগার ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি না ম্যাম? না, সুগার ওয়াটারের সলিউশনের কনসেন্ট্রেশন বেশি, সলিউশনটা ঘন। বাট যদি আমি বলি ওয়াটারের কনসেন্ট্রেশন শুধু যেখানে এখানে আমার সেম অ্যামাউন্ট, একটা অ্যামাউন্টের মধ্যে শুধুমাত্র ওয়াটার মলিকিউল আছে আর আরেকটার মধ্যে অর্ধেক ওয়াটার অর্ধেক সুগার, তাহলে সলভেন্টের কনসেন্ট্রেশন কোথায় বেশি, ওয়াটারে না সুগার ওয়াটারে? সলভেন্টের, আই ডিডন্ট সলিউশন, ওয়াটারে বেশি, কারণ ওয়াটারে শুধুমাত্র ওয়াটার মলিকিউল আর কিচ্ছু নাই। আর সুগার ওয়াটারে ওয়াটার মলিকিউল সাথে আমার সুগার মলিকিউল আছে, দুটা মিক্সড আপ হয়ে as the sugar is soluble in water, that's why sugar water solution এর কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। না, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার নাই, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার হলে they will be not in the same level. যদি আমার খেয়াল করে দেখবে, বাসায় এক্সপেরিমেন্টটা করো, একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে দুটো গ্লাস নাও, কাঁচের গ্লাস নাও, দুটো গ্লাসে সেম অ্যামাউন্টের পানি রাখো, ঠিক আছে? দেন একটার মধ্যে 2 চামচ বা 3 চামচ চিনি দাও, দেখবা ওয়াটারের লেভেল ইনক্রিজ করবে, অবভিয়াসলি ইনক্রিজ করবে। কেন? কারণ প্রথমে শুধু আমার ওয়াটার ছিল, ওয়াটারের মলিকিউল ছিল, যখন একটা গ্লাসে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, সো চিনির মলিকিউলটা অ্যাড হচ্ছে, সো কিছুটা হলেও তোমার ওয়াটার লেভেলটা হাই হবে, অবশ্যই হবে, ঠিক আছে? হ্যাঁ, ডিজলভ তো হবেই, ডিজলভ হওয়ার জন্যই ওয়াটারের কনসিস্টেন্সিটা বেড়ে যায়। এবং ওয়াটার কনসিস্টেন্সি কেন বাড়ে? বিকজ এখন সেটা সলিউশন, সুগারটা ডিজলভ হয়ে গেছে পানির মধ্যে, দ্যাটস ওয়াই ইটস আ সলিউশন। বাট উই হ্যাভ টু ট্রিট অ্যাবাউট দ্য সলভেন্টের কনসেন্ট্রেশন। তো সলভেন্টের কনসেন্ট্রেশন সবসময় ওয়াটারে হাই, বিকজ এখানে শুধুমাত্র ওয়াটার আছে, আর এখানে আছে ওয়াটার এন্ড সুগার। সো এখানে ওয়াটারের কনসেন্টেন্সি যদি আমরা বলি লেস দেন দ্য ওয়াটার, লেস, এখানে ওয়াটার মলিকিউল আমার ওয়াটারের, শুধু ওয়াটারের চাইতে সুগার ওয়াটারে ওয়াটার মলিকিউল কম আছে। দ্যাটস ওয়াই the movement of the solvent from the higher concentration to lower concentration, unless it will be equilibrium যখন সেম না হবে, তার মানে যতক্ষণ পর্যন্ত এই দিকের ওয়াটারের মলিকিউল আর এই দিকের ওয়াটারের মলিকিউল সেম না হবে ততক্ষণ পর্যন্ত অসমোসিস চলবে থ্রু দা পারমিয়াবল, সেমি পারমিয়াবল মেমব্রেন, ঠিক আছে? সলভেন্টের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা অসমোসিসকে আমরা তোমার টু দ্য রেসপেক্ট অফ দ্য সলভেন্ট, আর যদি তুমি সলিউশন রেসপেক্ট করো দেন তোমাকে এখানে বলে নিতে হবে হায়ার লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য সলভেন্ট, সরি সলিউশন। বাট বেটার, এখন আমরা হায়ার লেভেলে পড়ি, আমরা নট এখন এসএসসি তে আসি, সো এসএসসি তে আমরা যেটা নরমালি পড়েছি তার সাথে এখন একটু বেটার অপশনে যাব। অলওয়েজ উই উইল describe the osmosis according to or the respect to the solvent. So in case of osmosis, always the solvent will moves on from its higher concentration to lower concentration. The solvent এর higher concentration যেখানে থাকে এখান থেকে সে সবসময় lower concentration এ যাবে, unless it will be equal. যতক্ষণ পর্যন্ত সে ইকুয়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, দ্যাট ইজ দ্য অসমোসিস। এখন এই অসমোসিসটা হচ্ছে from respect to the solvent from higher concentration to lower concentration. এখন আমি এই জিনিসটাকে উপর ডিপেন্ড করে আমরা we know osmosis can be two types of endoosmosis and exosmosis, তাই তো? এন্ডো কাকে বলে? নাফিসের ক্লিয়ার হয়েছে না এখনো কনফিউশন? আচ্ছা ঠিক আছে, বলছি। নাফিসকে জিজ্ঞেস করছিলাম ক্লিয়ার হয়েছে না স্টিল এখনো কনফিউশন?
বিষয়টা জানি হজম হচ্ছে না কেন বাবা হজম হচ্ছে না সিম্পলি কথা অলওয়েজ অসমোসিস occurs or we treat the osmosis respect to the solvent তো সলভেন্টের কনসেন্ট্রেসি যেখানে বেশি থাকবে সেখান থেকে হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশনে যাবে অসমোসিস আর যদি সলিউশন আমরা বলি দেন ইন দ্যাট কেস লোয়ার সলিউশন টু হায়ার কনসেন্ট্রেশন সলিউশনের এটা ঠিক আছে বাট যেহেতু আমি অসমোসিস কখন বলে অসমোসিস ইজ স্পেশাল টাইপ অফ ডিফিউশন এবং অসমোসিসের মধ্যে কোনো ডিফারেন্স নাই সেম osmosis is a special type of diffusion আমরা কি বলি higher concentration to lower concentration তাই তো the movement of the molecule from the higher concentration to lower concentration treated as diffusion এখন এই ডিফিউশনটাকে আমি তখনই অসমোসিস বলবো when the diffusion fulfills two criteria first one there will be a semi-permeable membrane second one the solvent must be water এই দুটো যদি হয় তখন আমি ডিফিউশনটাকে ট্রিট করি as a osmosis so osmosis is a special type of diffusion যেহেতু এটা diffusion so diffusion is same definition আমি এখানে বলবো movement of the solvent from the higher concentration to lower concentration উল্টো বলতে যাব না যেটা তোমাদের এসএসসি তে শেখানো হয়েছে সেটা উল্টো এবং সেটা wrong definition ছিল ঠিক আছে not 100% perfect wrong আমি বলবো না not 100% perfect তাহলে osmosis is a special type of diffusion where there will be a semi-permeable membrane and the solvent will be always the water. Water chara onno kono solvent jodi hoy, we will not treat that as a osmosis. It will treat it as diffusion. Simple kotha. যদি আমার ওয়াটার ছাড়া অন্য কোনো সলভেন্ট থাকে that will treat it as diffusion not the osmosis and there must be a semi-permeable membrane osmosis occurs always through the semi-permeable membrane and where the solvent is always water and the movement of solvent from the higher concentration to the lower concentration same as like as a diffusion same definition ঠিক আছে উল্টা করার দরকার নাই ও করলে আর কনফিউশন বাড়ে তাহলে আমার অসমোসিস হচ্ছে সেম এখন আসি যখন যে আমরা বললাম যে অসমোসিসের এই ডেফিনেশন অলওয়েজ সব জায়গায় এটা সেম থাকবে বাট where it occurs depending on that the osmosis can be two type of endoosmosis exosmosis endo means inside when the water will come inside the cell and go inside the cell that is the endoosmosis when the water will comes out from the cell that is the exosmosis তাহলে endo মানে হচ্ছে যখন অসমোসিস হবে the movement of the water from the outer part to inner part of the cell আর যদি inner part to outer part হয় that will be the exo মানে বাইরে যাবে endo মানে ভেতরে আসবে এখন এটার एग्जांपल তোমাদের এসএসসি ছিল একটা কিসমিস দিয়ে ঠিক আছে একটা কিসমিসকে যদি আমি পানির মধ্যে রাখি কিছু সময় পরে এটা কি হবে কিসমিসটা আস্তে আস্তে ফুলে যাবে টার্জিট হবে which is called the turzidity যেমন ফুলে যাবে কেন হবে এখন আসি একটা কিসমিস is a plant cell যদি plant cell হয় so there must be cell wall and the cell membrane cell wall বলছি আমরা permeable so anything the water can go inside and out through the cell wall এর কোনো ঝামেলা নাই cell membrane is a semi permeable membrane so it have to follow that rules the higher concentration the lower concentration এখন একটা কিসমিস যখন আমরা বলি রেজিন তো এই কিসমিসের মধ্যে হচ্ছে আমি একটা আঙ্গুরকে ড্রাই করে কিসমিস বানাচ্ছি that means we have vaporized the water তো কিসমিস থেকে যে সাইটোপ্লাজমে যে ওয়াটারটা ছিল সেটা আমি ভেপোরাইজ করে ফেলেছি a little amount of আছে তো কিসমিসটা যখন আমি পানিতে দিচ্ছি বাইরে পানির অ্যামাউন্টটা বেশি ওয়াটার ইজ দ্য সলভেন্ট সেলের মধ্যে কিসমিসের মধ্যে পানির অ্যামাউন্টটা কম ওয়াটার অ্যামাউন্টটা কম এবং এই দুটোর মাঝখানে আছে সেল ওয়াল what is the permeable so এটা আমার countable না এটা আমরা কাউন্টই করব না then the cell membrane which is the semi permeable membrane and the rules is about the osmosis always the solvent will moves on from its higher concentration to lower concentration through the semi permeable membrane তাহলে এখন আমার যেটা বললাম একটা আমার কাপের মধ্যে পানি আছে পানির মধ্যে আমি কিসমিস দিয়ে দিয়েছি তাহলে কিসমিসের বাইরে আছে পানি যেখানে আমি বললাম ওয়াটার কনসেন্ট্রেসিটা অনেক হাই আর কিসমিসের ভেতরে আছে সাইটোপ্লাজম যেখান থেকে আমি পানিটাকে ভেপোরাইজ করে ফেলছি দ্যাটস ওয়াই ইটস কিসমিস এটা তাহলে ড্রাই ফ্রুটস তাহলে এর মধ্যে পানির অ্যামাউন্টটা অনেক কম মাঝখানে আছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন তো রুলস কি হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন তাহলে আমার পানিটা
বাইরে থেকে আস্তে আস্তে ইট উইল গো ইনসাইড দ্য রেজিন, সে কিসমিসের ভেতরে ঢুকে যাবে। এই যে যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য অসমোসিস। কিন্তু পানিটা কি হচ্ছে, বাইরে থেকে সেলের মধ্যে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইটস কল্ড দ্য এন্ডোঅসমোসিস। এবং ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত আমার সাইটোপ্লাজমের পানির অ্যামাউন্ট এবং বাইরের পানির অ্যামাউন্ট সেম না হবে, whereas it's not equal, that will be going on. So that is the endoosmosis. তাহলে এন্ডোঅসমোসিস এর কারণে সেলটা আস্তে আস্তে কি হচ্ছে, সোয়ালো হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই যে প্রসেস, এটাকে বলা হয় টার্জিডিটি। সো এন্ডোঅসমোসিস এর কারণে যেটা হয় টার্জিডিটি, সেল বিকাম টার্জিড, সেলটা আস্তে আস্তে টার্জিড হয়ে যায়, ফুলে যায়, দ্যাট ইজ দ্য এন্ডোঅসমোসিস। এখন এইরকম একটা ফলানো একটা কিসমিসে যদি আমি এখন তোমার কনসেন্ট্রেটেড সুগার সিরাপের মধ্যে রাখি, একদম কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার সিরাপ তৈরি করলাম, এটার মধ্যে ওই আমি বা ফলানো কিসমিসটাকে দিয়ে দিলাম। এখন আবার সেম জিনিস ট্রিট করি। কিসমিস একটা ওয়াটার তোমার প্ল্যান্ট সেল, তো এটা বাইরের দিকে আছে সেল ওয়াল, ভেতরে আছে প্লাজমা মেমব্রেন। সেল ওয়াল ইজ পারমেবল, সো এটাকে আমার কাউন্টার কিছু নাই। সেল মেমব্রেন ইজ সেমি পারমেবল। এর ভেতরে যে সাইটোপ্লাজম আছে, ইটস হ্যাভ লটস অফ ওয়াটার, বিকজ আমার এন্ডোঅসমোসিস হয়ে সেলের মধ্যে পানি চলে গেছে। এখন বাইরে যেটা আমি রেখেছি, কাপের মধ্যে যে পানিটা রেখেছি, কনসেন্ট্রেটেড সুগার সিরাপ। সো কনসেন্ট্রেটেড সুগার সিরাপটাকে খুব বেশি কনসেন্ট্রেটেড থাকে, তো দ্যাটস ওয়াই এখন যদি আমি খেয়াল করি, সেমি পারমেবল মেমব্রেনের বাইরে ওয়াটার কনসেন্টেন্সি যদি আমরা বলি লেস দেন দ্য ইনসাইড দ্য সেল, সেলের মধ্যে ওয়াটারের কনসেন্টেন্সি অনেক বেশি দেন আউটসাইডে আমার সুগার আর দ্য ওয়াটার, সো সুগারের অ্যামাউন্টটা বেশি, যে কারণে সুগার ওয়াটার কনসেন্টেন্সিটা হাই। তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশনটা বাইরে কম, ভেতরে বেশি। তাহলে রুল সেজ from the higher concentration the solvent will moves on to the lower concentration, তাহলে সেল থেকে পানিটা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, আস্তে আস্তে সেল থেকে পানিটা বাইরে বেরোতে থাকবে। that is the exosmosis, when the water moves out from the cell by the osmosis process, that is called the exosmosis. মানে exosmosis এর কারণে সাইটোপ্লাজম থেকে পানিটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, so that's why that resin, that cell will squeeze, আবার সেটা স্কুইজ হয়ে যাবে। এই যে স্কুইজ হয়ে যাচ্ছে, তার একটা বায়োলজিক্যাল নেম আছে, প্লাজমোলাইসিস। Yes, প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমটা শ্রিঙ্ক করে, স্কুইজ করে, দ্যাট ইজ কল্ড দ্য প্লাজমোলাইসিস। তাহলে এক্সোসমোসিস এর কারণে যেটা হচ্ছে প্লাজমোলাইসিস, আর এন্ডোসমোসিস এর কারণে হচ্ছে টার্জিডিটি, সেলটা সোয়ালো হয়ে যায়, টার্জিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড মনে রেখো, ট্রান্সপিরেশন পড়াতে আমার এই দুটো ওয়ার্ড বারবার কাজে লাগবে, এই জন্য পড়ায় ফেললাম এখন। আচ্ছা, এখন আসি, এখন একটা প্ল্যান্ট সেলের যদি আমরা চিন্তা করি, প্ল্যান্ট একটা প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্টের মধ্যে যেটা হচ্ছে এরিয়াল পার্ট, যেগুলো এরিয়াল পার্টের মধ্যে সেম থিং, প্ল্যান্ট সেল, সেল ওয়াল পারমিয়াবল and cell membrane semi permeable. এখন আমার সেলের মধ্যে যদি পানি বেশি থাকে, water amount high inside the cell, then the atmosphere, আমার atmosphere water consistency low, but inside the cell water consistency high. তাহলে same thing হবে, from the higher consistency water will move on from the lower consistency as the osmosis occurs. তাহলে সেলের ভেতর থেকে সব পানি বাইরে বেরিয়ে যাবে। যদি এটা হয়, then that plant will be dehydrated and it will die. Normally এটা হবে। To prevent that one, যাতে এটা না হয়, that's why aerial part of a plant covered by cuticle. With the presence of the cuticle, the cell wall became impermeable. ঠিক আছে, তাহলে কিউটিকল যেটা হচ্ছে, যেটা আমি বললাম যে যেহেতু আমার সেল ওয়ালটা পারমিয়াবল and cell membrane টা semi permeable, যদি আমার প্ল্যান্ট সেলের মধ্যে, প্ল্যান্ট বডিতে ওয়াটার অ্যামাউন্টটা হাই থাকে ইনসাইড দ্য প্ল্যান্ট সেল and the atmosphere ওয়াটার অ্যামাউন্টটা কম থাকে, তাহলে যদি আমরা বলি ওয়াটারের কনসেন্ট্রেন্সিটা কোথায় বেশি, ইনসাইড দ্য প্ল্যান্ট সেল ওয়াটার কনসেন্ট্রেন্সি ইজ হাই and the atmosphere water concentration is low, and এই দুটার মাঝখানে যেটা আছে সেটা সেল ওয়াল, সেল ওয়াল ইজ পারমিয়াবল মেমব্রেন, সেটা কোনো মাথা ব্যথা নাই, then the cell membrane was a semi permeable, so the water will comes out from the plant cell to the atmosphere by the osmosis process. তো osmosis process এ কি হবে, আমার সেল থেকে all the water will move on to the atmosphere because osmosis will occur. তাহলে আমার সেল থেকে সব পানি যদি বেরিয়ে যায়, তাহলে প্ল্যান্টটা হবে ডিহাইড্রেটেড, ডিহাইড্রেটেড প্ল্যান্টটা মারা যাবে।
That's why to prevent that thing, to exosmosis টাকে prevent করার জন্য aerial part of a plant covered by the cuticular layer. So cuticle is made by cutin and wax. With the presence of the cuticular layer, epidermal cell become impermeable. That means আমার সেল ওয়ালের বাইরে একটা ওয়্যাক্সি লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, ওয়্যাক্সি লেয়ারটার জন্য সেল ওয়ালটা ইম্পারমিয়াবল হয়ে যাচ্ছে। That's why nothing can, the water can't move out from the cell or move into the cell. তার মানে এই ডিহাইড্রেশনটা হবে না, and cell will the plant will be protected. Then তাহলে আমরা বলতে পারি the cuticular function হচ্ছে to prevent the transpiration, vaporization of water. এটা ওয়াটারটাকে ভেপোরাইজ করতে বা এক্সোসমোসিসটাকে প্রিভেন্ট করে। That is the function of cuticle. ঠিক আছে, 100% ইফেক্টিভ নরমালি দ্বারা শেষ করতে দেয় আমার। তাহলে কিউটিকলের কাজটা কি হচ্ছে? কিউটিকল ইজ দ্য ওয়্যাক্সি লেয়ার। সো যে কোনো জায়গায় আমরা একটা ওয়্যাক্সি লেয়ার দিলে এটা ইম্পারমিয়াবল হয়ে যায় না? তো ওয়্যাক্স থেকে দিয়ে আমরা জানি কোনো কিছু ভেতরে ঢুকতে পারছে না, বেরোতে পারছে না। সো where the cuticle will form in the outermost layer of the epidermis, that cell wall become impermeable because of presence of the cuticle. That's why the water cannot be vaporized through the plant cell. That means it stops the transpiration. Normally আমার cell wall permeable, so সেলের ভেতরে যদি পানির অ্যামাউন্টটা বেশি থাকে, সেলের বাইরে যদি কম থাকে, so water can be vaporized or water can comes out through the cell membrane. এক্সোসমোসিস করে সে বেরিয়ে যাবে, যে কারণে ডিহাইড্রেট হয়ে যাবে প্ল্যান্টটা। এটা বন্ধ করার জন্য এরিয়াল পার্টে, শুধু যে পার্টটা অ্যাটমসফিয়ারে থাকে, এরিয়ালে থাকে, এয়ারে থাকে, এই পার্টে plants epidermis they creates a cuticular layer which actually makes the epidermis impermeable for water. তার মানে তখন আর ওই সেল ওয়াল দিয়ে পেনিট্রেট করে ওয়াটার কখনোই ভেপোরাইজ হতে পারবে না। So that's why the function of cuticle to prevent the transpiration or evaporation of water through the cell wall, এটাই এর কাজ। আবার it's 100% effective. এটা রুটসে কেন থাকে না, আন্ডারগ্রাউন্ড পার্টে কেন থাকে না? আন্ডারগ্রাউন্ডের পার্টে যদি এটা থাকে, রুটস ক্যান্ট অ্যাবজর্ব দ্য ওয়াটার বিকজ ইম্পারমেবল হয়ে যাচ্ছে সেল ওয়াল, এই কারণে রুটসে কখনো কিউটিকল থাকে না। বাট দ্যাটস দ্য এরিয়াল পার্ট, যেটা আমার অ্যাটমসফিয়ারে থাকে, এয়ারে থাকে, টু প্রিভেন্ট দ্য ট্রান্সপিরেশন। ওকে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ কিউটিকল। এখন কোনো কারণে কিউটিকল লেয়ারটা যদি পাতলা হয়ে যায়, ইটস বিকাম থিন লেয়ার অর ক্র্যাকড, কোনো কারণে কিউটিকল যদি ক্র্যাকড হয়, কোনো কারণে কিউটিকুলার লেয়ারটা যদি থিন বা পাতলা হয়ে যায়, ইন দ্যাট কেস কিউটিকল উইল নট ক্যাপাবল টু প্রিভেন্ট দ্য ট্রান্সপিরেশন। তখন সে ট্রান্সপিরেশন প্রিভেন্ট করতে পারছে না, কারণ তার যেটুকু অ্যামাউন্টে থাকার কথা সেটুকু নাই। দ্যাটস ওয়াই যে নর্মাল প্রসেস এক্সোসমোসিস সেল ইনভলভ হয়ে যায়, দেন আ লিটল অ্যামাউন্ট অফ ট্রান্সপিরেশন ওয়াটার ক্যান বি ভেপোরাইজড থ্রু দ্যাট ক্র্যাকড অর থিন লেয়ার অফ কিউটিকল। যদি কিউটিকলটা নর্মালে থাকে, তার মানে তার নর্মাল অ্যামাউন্টে যদি তৈরি হয়, সো ইট অলওয়েজ প্রিভেন্ট দ্যাট ট্রান্সপিরেশন। বাট অ্যাক্সিডেন্টলি অর ফর দ্য টাইম, যেমন ধরো একটা গাছ থাকে না, অনেক দিন ধরে বেঁচে আছে, সো ইট হ্যাভ টু ফেস অল দ্য এনভায়রনমেন্টাল থিংস, প্রেশারস, তো বিকজ দ্যাট দ্য কিউটিকল ক্যান বি থিনার। যদি কোনো কারণে কিউটিকুলার লেয়ার থিনার হয়ে যায়, পাতলা হয়ে যায়, অথবা ক্র্যাকড, কোনো কারণে হয়তো বা রাস্তার পাশের একটা গাছ, রাস্তার সাইড দিয়ে একটা ট্রাক যাচ্ছে, একটু ঘষা লাগলো, কিউটিকলটা একটু পাতলা হয়ে গেল বা উঠে গেল, ঠিক আছে, ক্র্যাকড হয়ে গেল। ইন থ্রু দ্যাট openings, through that part, the transpiration can be occur. কারণ এটা তো সিম্পল, যদি আমার সেল ওয়াল যদি ট্রান্সপারেন্ট তোমার পারমিয়াবল না থাকে, সেল পারমিয়াবল হয়, so water will vaporize. So a little amount, almost 1% of transpiration can be occur through this way. But not in every plant. সব প্ল্যান্ট এটা হয় না। যদি কোনো কারণে কোনো প্ল্যান্টের কিউটিকলটা ড্যামেজ হয়ে যায়, in that case a small amount of transpiration can be occur through the cuticle, that we treated as cuticular transpiration. So cuticular transpiration is not a regular process. It's an accidental case or a special case that when the cuticle become thin, then it can be go for the cuticular transpiration. Okay, now it's clear? ঠিক আছে, নাফিস, now it's clear? জি ম্যাম।
এখনো কনফিউশন আছে, একটু লজিক্যালি চিন্তা করবা, ঠিক আছে, যে অসমোসিসটা কি এটা আমি লজিক্যালি ডেফিনিশন দেই, দেন হ্যাঁ বলো। ম্যাম যখন হচ্ছে প্ল্যান্টটা নিউ মানে কিউটিকলটা একদম 100% ইফেক্টিভ, তখন তো কিউটিকুলার ট্রান্সপিরেশন হবে না। না, হবে না, হবে না, ইটস অ্যাক্সিডেন্ট। এই জন্য আমরা বলি 0.1%, 1% এর মতো যদি আমরা বলি ট্রান্সপিরেশন ক্যান বি অকার্স থ্রু দ্য কিউটিকুলার ট্রান্সপিরেশন, বাট নট ইন এভরি প্ল্যান্ট। যদি কোনো কারণে এরকম হচ্ছে জন্য কোনো প্ল্যান্টে, তখন হবে, সব প্ল্যান্টে কিউটিকুলার ট্রান্সপিরেশন হয় না, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, কারণ অলরেডি 12, অলমোস্ট 12। হ্যাঁ বলেন। হ্যাঁ এক্সট্রা ক্লাস নিব, এটাই আমি দাঁড়া, এটাকে শেষ করি। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস। নেক্সট ক্লাসে উই উইল স্টার্ট ফ্রম দ্য Recording stopped. লেন্টিসেলটা আপনাদের আমার বোঝাতে হবে, হোয়াটস দ্য লেন্টিসেল, তারপর আমরা যাবো লেন্টিকুলার ট্রান্সপিরেশনে। ওকে, তো আজকে তো হচ্ছে আমাদের শনিবার, কালকে আমাদের রেগুলার ক্লাস আছে রবিবার, সো রেগুলার ক্লাসটা রেগুলার হবে। দেন মাঝখানে আমরা কিছু এক্সট্রা ক্লাস নিব, কারণ তোমাদের কিছু গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, আমি বেশ কিছু ক্লাস তোমাদের মিস গিয়েছে। তো এরপরে আমরা ক্লাসটা একটা দিতে পারি তোমার রবিবার, আমি সোমবার একটা ক্লাস দিতে পারি যদি তোমরা চাও, ঠিক আছে। তো সোমবারে এখন যে টাইমিংটা হতে পারে বিকালের দিকে হতে পারে সোমবারে, যদি ওই দিন 14 ফেব, যদি তোমরা বিজি থাকো তাহলে আমি দিব না সোমবারে ক্লাস, হবে না। হ্যাঁ সেই জন্যই আমি বললাম ইটস আজ এ 14 ফেব। তো ওই দিন যদি ক্লাস করতে চাই আমি দিতে পারি, না হলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যে কোনো দিন বিকেল, কারণ 9টার টাইমটা অলরেডি আমার শিডিউল হয়ে গেছে, তো যে কোনো দিন 5টা থেকে 7টা আমি ফ্রি আছি। 5টার টাইমে আমি দিতে পারি, 7টার টাইমও দিতে পারি, ঠিক আছে। এটা হতে পারে না, শুক্রবারটা আমি দিতে চাই না কেন, শুক্রবারটা দেখা যায় কোনো না কোনো প্রোগ্রাম হয়ে যায় আমার, তো দেখা যায় এটা আবার রিশিডিউল করতে হয়। আমরা উইকডেতে করি, কারণ আমাদের অনেকগুলো ক্লাস পেন্ডিং আছে নাফিস, যেটা হচ্ছে এই ব্যাচের আমার বেশ কিছু ক্লাস পেন্ডিং আছে, আমার মনে আছে। তাহলে 15তে করি মঙ্গলবার। সেটাই বললাম, মঙ্গলবার দিন বিকেল করে। 14টা আমরা বাদ রাখি, কারণ এই দিন হয়তো অনেকে থাকবো না। 15-এ রাখি, 15-এ হচ্ছে তোমার মঙ্গলবার দিন কোনটা সাজেস্ট করো, 5টার সময় আর 7টার সময়? 5টা। 5টা ম্যাম 7টাই থাকুক, 5টা কেমন টাইম না, বিকাল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে আগামীকাল আমাদের রোববারে রেগুলার ক্লাস রেডিও শিডিউলে হবে, আর এক্সট্রা ক্লাসটা এখন আমরা দিলাম মঙ্গলবার বিকাল 7টায়, সন্ধ্যা 7টায়, ঠিক আছে। মঙ্গলবার বসে আমি আরেকটা দিন দিব, এই নেক্সট ফ্রাইডের আগে আমরা আরেকটা ক্লাস করবো, ঠিক আছে। এটা মঙ্গলবার বসে ঠিক করে নেবো, এটা বুধবার হতে পারে, বৃহস্পতিবার হলে দুপুরের দিকেও হতে পারে, প্রবলেম, ঠিক আছে। তাহলে মঙ্গলবারের ক্লাসটা আমরা করে ফেলি ফার্স্টে। তাহলে আগামীকাল ক্লাস আছে, মঙ্গলবার একটা ক্লাস আছে। আগামীকাল হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল 9:30, আর মঙ্গলবারে আমরা করি হচ্ছে সন্ধ্যা 7টায়, ঠিক আছে। মঙ্গলবারে বসে আমরা আরেকটা ডেট ঠিক করে নেবো, যে এটা বুধবারে হয়ে গেলে বেটার, বৃহস্পতিবার আমরা আবার ওভারলোডেড হয়ে যাই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এক্সট্রা ক্লাস করবো প্রতি উইকে, এই উইক এবং পরের উইকে চেষ্টা করবো আমরা 4 দিন করে ক্লাস করতে। এই